কর্জে ডুবে থাকা এক রাজপরিবারের কাছে বিজনেস ডিল নিয়ে আসে সোফিয়া, কিন্তু সে তো জানতোই না যে তাদের কাছে এই রাজপ্রাসাদ ছাড়া আর কিছুই নেই। এখন সোফিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাত্র 6 মাসের মধ্যে এই রাজপ্রাসাদকে নতুন এক রূপ দিয়ে রেস্ট হাউসে পরিণত করা। এরই মাঝে আবার সোফিয়া এবং এই পরিবারের পরবর্তী মহারাজার মাঝে শুরু হয়ে যায় প্রেম কাহিনী, যার আবার আগে থেকেই বিয়ে ঠিক করা ছিল অন্য এক রাজকুমারীর সাথে। এবার এটাই দেখার পালা যে তাদের লাভ স্টোরি কোন দিকে হয়, আর সোফিয়া কি পারবে তার চ্যালেঞ্জ পূরণ করতে। তাছাড়া সামনে রাজপরিবারের আরো কি কি সিক্রেট খুলতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক। সিরিজের নাম দ্য রয়্যালস। শুরুতেই আমরা শ্রীলঙ্কার একটা সি বিচ দেখতে পাই। সেখানেই আমরা আমাদের আজকের গল্পের নায়িকা সোফিয়াকে দেখি। তো সে এখানে জগিং করতে করতে আমাদের বলতে থাকে যে সে হচ্ছে ইন্ডিয়ার বেস্ট হসপিটালিটি স্টার্টআপ কোম্পানির সিইও, আর আজ তার একটা বোর্ড মিটিং আছে যেটা নিয়ে সে একটু টেনশনে ছিল। যাত্রা দৌড়াতে দৌড়াতে সে সামনে রাখে বিজয়ের বিশাল জায়গা ধরে ঘিরে রাখা হয়েছে, তাকে সামনেও এগোতে দেওয়া হচ্ছিল না। তখন সেখানকার এক গার্ডকে সে বলে, একটু খুলে দিন না। গার্ড বলে, না ম্যাডাম, এখানে ভিআইপি শুট হচ্ছে, এখন এটা খুলে দেওয়া যাবে না। সোফিয়া বলে, এটা তো পাবলিক বিচ। গার্ড বলে, হ্যাঁ ম্যাম, পাবলিক বিচ, কিন্তু এখন ভিআইপি শুট চলছে, যাওয়া যাবে না। এই কথা শুনে তো সোফিয়া বেশ বেজে করা হয়, কিন্তু সে কিচ্ছু বলে না। সেখানেই চুপচাপ দাঁড়িয়ে আর দেখতে থাকে যে এখানে হচ্ছে না। তখনই আমরা দেখতে পাই সেখানে আসলে ইন্ডিয়ার মৌসুম রাজ্যের রাজপুত্র আভিরাজ সিং এসেছে, তারই ফটোশুট হচ্ছে। সে মডেলিং করতে খুব বেশি ভালোবাসে, যে কারণে বিভিন্ন দেশে গিয়ে সে তার ফটো শুট করে থাকে, আর সেই সুবাদেই তার শ্রীলঙ্কায় আসা। আর সোফিয়াও এসেছে এখানে কয়েকদিনের ট্যুর দিতে। যাক, তো আভিরাজ যখন তার ফটোশুটে ব্যস্ত ছিল সেই সময় তার ঘোড়াটি একদিকে দৌড়াতে শুরু করে, আর তাকে থামানোর জন্যই সে চেষ্টা করতে থাকে আর বিচের মধ্যেই ছুটতে থাকে। তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে সোফিয়াও সেই বাউন্ডারি ক্রস করে তার জগিং করতে শুরু করে। সে এত জোরে দৌড়ায় যে আভিরাজের ঘোড়াকেই ক্রস করে যায়। সে আসলে এটা ইচ্ছে করে করছিল, কারণ পাবলিক প্লেসে এসে এরকম ভিআইপি ট্রিটমেন্ট নেওয়া তার মোটেই পছন্দ হচ্ছিল না। তাই সে আভিরাজকে মিডল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তবে আভিরাজ তো তাকে দেখে মুগ্ধই হয়ে যায়, তাই তার এমন কর্মকাণ্ড দেখেও সে হাসতে থাকে। এর মধ্যেই দেখা যায় সোফিয়ার অ্যাসিস্ট্যান্ট তার কাছে দৌড়াতে দৌড়াতে আসে, আর বলতে থাকে, ম্যাডাম, বোর্ড মিটিং তো এখন সময় হয়ে গেছে। সোফিয়া তো এটা শুনে বলে, কি বলছো, তুমি আমাকে আগে বলো না কেন? এরপর আর কি, সোফিয়া তখন দ্রুত চলে যায় বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। সে তার বোর্ড মেম্বারদের সাথে ভিডিও কলের মাধ্যমেই জয়েন হয়েছিল। আসলে সোফিয়া রয়্যাল বিএনবি নামক একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, অর্থাৎ বিভিন্ন রয়্যাল প্যালেসে তারা মানুষের থাকারও ব্যবস্থা করবে আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা করবে। তার সাথে সাথে রাজকীয় সব নিদর্শনও থাকতে পারবে, তার সাথে কিছু সময়ও কাটতে পারবে। কিন্তু তার এই প্রস্তাবে কেউই রাজি হয় না। ইনভেস্টররা তো টাকাই ধারতে চায় না। তারা তাকে বলে তার যে কোম্পানি রয়েছে সেটা নিয়ে যেন সে কাজ করে, এসব নিয়ে চিন্তা না করাই ভালো, কারণ তাদের টার্গেট তো কমন পেতে, তারা কখনোই এটা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু সোফিয়া বলে, একবার আমাকে ট্রাস্ট করে দেখো, এতে অনেক বেশি প্রফিট আসবে, কারণ বেশিরভাগ রয়্যাল প্যালেসগুলোই এখন খামোখা পড়ে থাকে। সেখানকার সদস্যদের চেয়ে প্যালেসগুলো অনেক বড়, তো সেগুলোকে কাজে লাগাতে পারলে আমাদেরও লাভ, তাদেরও লাভ। তার পার্টনার কুনালও তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে। এরপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু সময় নিয়ে তারপর জানান। ততক্ষণে সোফিয়া শ্রীলঙ্কায় তার অ্যাওয়ার্ড সেরেমনিটা এনজয় করুক। তো এখানেই আমরা বুঝতে পারি যে সোফিয়া শ্রীলঙ্কায় কেন গিয়েছে। ট্যুর দেওয়ার পাশাপাশি সে এখানে অ্যাওয়ার্ডও নিতে গিয়েছে, কারণ তার নাম ওয়ার্ল্ডের 100 জন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির মধ্যে রয়েছে, আর সে অনেক ভালো একজন বিজনেস ওম্যানও। তাই তাকে শ্রীলঙ্কা থেকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হয়। এরপরই সন্ধ্যার অ্যাওয়ার্ড সেরেমনিতে সে তার অ্যাওয়ার্ডটা গ্রহণ করে বেশ খুশি হয়ে যায়, আর সবার উদ্দেশ্যে বলে, এটা তো আমার কেবলমাত্র শুরু, এরপর তো আরো পথ চলা বাকি। বোঝাই যায় সোফিয়া অনেক বেশি কনফিডেন্ট আর পরিশ্রমী একজন মানুষ। এরপরই দেখা যায় সে একটা বারে গিয়ে তার পরিবারের সাথে কথা বলছিল, কিন্তু সেখানে তো একদল ছেলে মেয়ে বেশ নয়েজ করতে থাকে। সেখানে দেখা যায় সেই আভিরাজও আছে। এই আভিরাজ রাজপুত্র হলেও সে অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করে, আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, এসবই তার ভালো লাগে। এখানেও সে তাই করছিল, কিন্তু তারা এত জোরে কথা বলছিল যে সোফিয়া তার ফ্যামিলির সাথে কথাই বলতে পারে না। তাই সে তাদের কাছে গিয়ে তাদেরকে বলতে থাকে যে এটা তো আপনাদের ভিআইপি সেকশন, তো আপনাদের কথা তো আমরা সবাই শুনতে পাচ্ছি, এটা একটু প্রাইভেট থাকলে ভালো হয় না? তখনই সোফিয়াকে দেখে আভিরাজ তো চিনতে পেরে যায়, আর তাকে বলতে থাকে,
তুমি তো সেই সকালের রানার গার্ল, তাই না? সোফিয়া প্রথমে বুঝতে না পারলে অভিরাজ বলে, আমি সেই হর্স গায়ে, এখন চিনতে পারছো? সোফিয়া তখন তাকে চিনতে পারে। এরপরই দেখা যায় অভিরাজ তার সাথে আলাদা করে কথা বলতে আসে। দুজন তো দুজনের সাথে কথা বলতে বলতে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় আর একে অপরের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। প্রথম দেখাতেই তারা একে অপরের অনেক বেশি কাছে চলে আসে, কিন্তু তারা যখন নিজেদের মতো সময় কাটাচ্ছিল তখনই দেখা যায় অভিরাজের মা আর অন্যদিকে সোফিয়ার পার্টনার কোনাল কল করে। একদিকে অভিরাজ তার মার সাথে কথা বলতে থাকে, অন্যদিকে সোফিয়া কোনালের সাথে। তো তাদের কথা বলা শেষ হলেই তারা একে অপরের মুখোমুখি হয়। সোফিয়া তখন একটু অকওয়ার্ড ফিল করতে থাকে। অভিরাজ তখন তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে? সোফিয়া জানায়, আসলে বুঝতে পারছি না, কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। তোমার আসলে অনেক বেশি অ্যাটিটিউড, তো জিনিসটা একটু কেমন যেন লাগে, আর সবসময় কেমন ভিআইপি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করো। তো এইসব এক কথা দু কথা বলতে বলতেই দেখা যায় তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর তখনই অভিরাজ সেখান থেকে চলে আসে। সে তো রাগ হয়ে তার মাকে বলে দেয় যে সে এবার বাড়ি ফিরে আসছে। এরপরে দৃশ্য চলে যায় মোরপুরে, বিশাল এক রাজপ্রাসাদ। এখানে আমরা জানতে পারি যে রাজা সাহেব 6 মাস আগেই গত হয়েছেন। এখন রানী সাহেবাই সবকিছুর দেখভাল করেন। অভিরাজ ছাড়াও তার আরো 2 জন ছেলে মেয়ে রয়েছে। বড় ছেলের নাম দিঘি এবং ছোট মেয়ের নাম জিনি। তারা সবাই এখানে আজ জড়ো হয়েছে তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারার জন্য। তো তারা সেখানে থাকলেও ফিজি অর্থাৎ অভিরাজ এখনো সেখানে এসে পৌঁছেছিল না। যাক, কিছুক্ষণের মধ্যে সেও পৌঁছে যায়। সে আসলে অনেকদিন পর তাদের এই প্যালেসে ফিরে এসেছে। সে এসেই তো সবার সাথে সাক্ষাৎ করে। এরপর আমরা তাদের এক চাচিকেও দেখতে পাই। সে তো তার ফিরে আসাতে বেশ হ্যাপি ছিল। যাক, এরপরে উকিলরা রাজা সাহেব কাকে কতটুকু সম্পত্তি ভাগ করে দিয়েছে সেই সবকিছু ডিটেলস বলতে থাকে। এই পর্যন্ত তো সবাই বেশ খুশিই ছিল, কিন্তু যখনই তারা বলে যে মহারাজ এই রাজবংশের পরবর্তী রাজা হিসেবে অভিরাজ অর্থাৎ ফিজিকেই দায়িত্ব দিয়ে গেছে, এটা শোনার পরই তো ফিজি সহ সবাই অবাক হয়ে যায়। কারণ ফিজির তো কখনোই এসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তবে তার বড় ভাই দিগ্বিজয় অর্থাৎ দিদির এসবের প্রতি সবসময় আগ্রহ ছিল। তাই সে বলতে থাকে, এটা কেমন কথা হলো? তখন ফিজি বলে যে দেখো, আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি সবকিছুর দায়িত্ব নিয়ে নিতে পারো। যাক, এরপর রাজার রেখে যাওয়ার মিলে আরো বলা হয় তার বাকি সব অর্থ সম্পত্তির মালিক হচ্ছে মরিস। এই মরিস নাম শুনে তো সবাই অবাক হয়ে যায়। কেউ তো বুঝতে পারে না এই মরিসটাকে। এমনকি রাজার স্ত্রী পর্বতাও তো এই ব্যাপারে কিছুই জানে না। এবার তারা ঠিক করে যে তারা এই মরিস সম্পর্কে খুঁজে বের করবে। তখন তারা সেই রঙিন মেজাজের চাচি, যাকে তারা মাঝি বলে থাকে, সেই বলতে থাকে, যা কিছু অর্থই তো, সেটা আমাদের না হলেও এই জমিন আকাশ বাতাস সবই তো সমস্যা, সেটা তো আমাদের দিয়ে গেছে তোমাদের বাবা, তাই না? এইসব বলে সে সিচুয়েশনটা নর্মাল করার চেষ্টা করছে। কিন্তু তখনই সেখানকার উকিলরা বলতে থাকে যে আমি তো আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আপনাদের তো অনেক বেশি কর্জ রয়েছে। আর এই কথা শুনেই তো ফিজি সেখান থেকে রেগে মেগে বের হয়ে যায়। সে এমনিতে এসব ঝামেলায় পড়তে চাচ্ছিল না, তার উপর এই কর্জ। সবাই তাকে আটকাতে চাইলেও সে তো থামে না। এখান থেকেই দৃশ্য চলে যায় সোফিয়ার কাছে। সে তার সেই প্রজেক্ট নিয়েই কাজ করতে থাকে। ইনভেস্টরদেরকে মানানোর চেষ্টা করতে থাকে যে তারা যদি তার এই প্রজেক্ট নিয়ে কাজ করে তাহলে অবশ্যই সাকসেসফুল হবে, তাদের অনেক প্রফিটও আসবে। তখনই জুবিন নামে একজন সোফিয়াকে 6 মাসের সময় দেয়। আর এই 6 মাসের মধ্যেই তাকে এটা প্রুফ করে দেখিয়ে দিতে হবে যে তাদের এই প্রজেক্টটা আসলেই কার্যকরী। তাহলেই সে এই প্রজেক্টে অনেক বেশি টাকা ইনভেস্ট করবে। 6 মাস অনেক কম সময় হলেও সোফিয়া এতে রাজি হয়ে যায় আর তাদের ডিল ফাইনাল হয়। এরপর থেকে সোফিয়া তার পুরো টিমকে বলে দেয় যে তারা যেন যতগুলো রয়্যাল প্যালেস আছে সবগুলোর ডিটেলস তাকে এনে দেয়, আর সেখানকার সব সদস্যদের ডিটেলসও। তো এভাবেই তারা সবাই কাজে লেগে পড়ে। একটা একটা করে রয়্যাল প্যালেসে যেয়ে তাদের কথা বলতে থাকে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না, কোনো না কোনো ঝামেলা বেঁধেই যাচ্ছিল। এরপরে দৃশ্য চলে আসে সেই মোরপুর প্যালেসে, যেখানে পদ্মজা তার ভাবিসার সাথে কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে তাদের এত বিশাল প্যালেস থাকলেও তাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। এই নিয়েই সে চিন্তা করতে থাকে। আর সে এটাও বলে বাচ্চারা এখান থেকে যে কোনো জায়গায় চলে যাওয়ার আগে আমাদের রাজ্য অভিষেকের ব্যবস্থা করতে হবে। তখন সেই মাঝি বলে ঠিক আছে, সবই করবে, কিন্তু নিজের কথাও একটু চিন্তা করবে। এরপরে আমরা ফিজিকে দেখতে পাই। দেখা যায় সে মহল ছেড়ে কোথাও যায়নি, শুধু একা একা কিছুটা সময় কাটাতে চায়। সে তখন তার বাবার কথা মনে করতে থাকে যে ছোটবেলায় তার বাবা তাকে কিভাবে আদর করতেন।
সে তাকে ভালোবেসে একটা ঘোড়াও উপহার দিয়েছিল। আজ সে সেই ঘোড়াটির কাছে এসে সেটাকে আদর করতে থাকে আর তার বাবার কথা মনে করতে থাকে। অন্যদিকে আমরা ডিগিকে দেখি যে তার বাবার উপর অনেক বেশি রেগেছিল, কারণ তার বাবা মারা যাওয়ার আগে এই সবকিছুর দায়িত্ব ফিজিকে দিয়ে গেছে, যে এতদিন বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। এসব নিয়েই সে তার রাগ ঝাড়তে থাকে। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় সবাই একসাথে খেতে বসেছে। এখানে পদ্মজা বলতে থাকে যে আমাদের তো অনেক কর্জ, এই সব কিছুর সমাধান কিভাবে বের করব। তখন ফিজি বলে কোনো না কোনো সমাধান হয়ে যাবে, আমি তো নিউ ইয়র্ক চলে যাব। পদ্মজা এটা শুনে বলে না, কেউ কোথাও যাবে না, আগে এখানে সমস্যা সমাধান করতে হবে, তারপর দেখা যাবে। তখন ফিজি বলে তাহলে আমাদের এই মতিবাগ বেঁচে দাও। তার এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের মোরপুরের এই মতিবাগ প্যালেস তাদের প্রাচীন ঐতিহ্য বহন করে চলে, আর তার বাবাও এই প্যালেসটা অনেক বেশি পছন্দ করত। কিন্তু ফিজি বলে এই প্যালেস এখন অনেক বেশি পুরাতন হয়ে গেছে, এর দেয়াল যে কোনো সময় ধসে পড়তে পারে, তখন কি করবে? তার থেকে এটাকে সেল করে দেওয়াই কি ভালো নয়? কিন্তু তার এই কথা তো কেউ মানতে রাজি না। তো এর মধ্যেই কথা বলতে বলতে সেই মাজি বলে ওঠে যে এই ডাক্কারিটা কে বানিয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে, এই ডাক্কারির শেফের হাতে তো জাদু আছে। এই কথা শুনে তো ডিগি বেশ খুশি হতে থাকে, কারণ সেই এটা রান্না করেছিল। সে আসলে সবার থেকে লুকিয়ে এই কাজ করত, তার রান্না করতে বেশ ভালো লাগতো। আর আজ মাজির এই প্রশংসা শুনে সে তো একেবারে খুশিতে গদগদ। তো তখনই ফিজি আবার জিজ্ঞেস করে ওঠে যে তোমরা কি সেই মরিসের কোনো খবর পেলে? তখন পদ্মজা বলে না, আমি তো খোঁজ করছি, শুধু আমাকেই তোমরা কেন প্রেশারাইজ করছো, নিজেরাও চেষ্টা করো। তখন ডিগি বলে আমি একজনকে পেয়েছি, মানে একটা কোম্পানি যারা আমাদেরকে সাহায্য করতে পারবে। ঠিক এরপরই দেখা যায় সোফিয়া তার পুরো টিম নিয়ে চলে আসে মোরপুরের এই রাজবাড়ি মতিবাগে। আর তাদের কথাই ডিগি বলেছিল। তারা এসেই তো পুরো মহল দেখতে থাকে, তবে মহলের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই সোফিয়া বলতে থাকে আমাদের তো খরচাটা একটু বাড়িয়েই করতে হবে। যাক, তো তারা এবার পুরো প্যালেস ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপরে তাদের ডিগির সাথে দেখা হয়। তারা তো জানতো যে রাজা চলে যাওয়ার পর ডিগি যেহেতু সবকিছুর দায়িত্ব নিয়েছে, তার মানে সেই হয়তো মহারাজা। তাই তারা তার সাথে এই প্যালেস নিয়ে তাদের প্ল্যানের কথা বলতে থাকে। ঠিক সেই সময়ই সেখানে এসে উপস্থিত হয় ফিজি। তাকে দেখেই তো সোফিয়া একেবারে চুপ হয়ে যায়। সে তো তাকে অবাক হয়ে দেখতে থাকে, কারণ সে তো জানতো যে ফিজি বা আভিরাজ একজন ভিআইপি কেউ, কিন্তু সে যে এই মহলেরই একজন সদস্য তা সে জানতো না। যাক, তো এখানেই তারা একে অপরের সাথে পরিচিত হয়। প্রথম সাক্ষাতের দিন তারা কেউই জানতো না যে তারা দুজন কি করে বা তাদের প্রফেশন কি। তবে আজ তারা একে অপরের সম্পর্কে ভালো করে জানতে পারলো যে আভিরাজ বা ফিজি একজন মহারাজা আর সোফিয়া এক বড় কোম্পানির সিইও। এখন তো এই মহলকে বাঁচাতে হলে তাদের দুজনকেই একসাথে কাজ করতে হবে। সামনে এটাই দেখার পালা যে এই মহল সামলাতে গিয়ে তাদের দুজনের মধ্যে আর কি কি হতে চলেছে। যাক, এর পরই দেখা যায় যে রাজমহলের সব কর্মচারীরা পুরো মাসের বিল নিয়ে আসে ফিজির কাছে আর তাকে দেখাতে থাকে। সে তো এসব দেখে খুবই অবাক হয়ে যায় যে শুধু পানির বিলই 10 লাখ টাকা। সে বলতে থাকে এত টাকা পানির বিল কিভাবে আসে? তারপরে গিফট, এত গিফট কিসের? তখন কর্মচারীরা জানায় মহলে যত গেস্ট আসে তাদেরকে তো দিতে হয়। দেখা যায় যে মহলে এমন কিছু খরচা করা হয় যার কোনো প্রয়োজনই নেই। নামি দামি পেইন্টিংস কেনা, নর্মাল দুধের বদলে বাদামের দুধ খাওয়া, অপ্রয়োজনীয় সাজসজ্জা, যার মধ্যে রানী সাহেবের ডায়মন্ডের নেকলেসও ছিল। তখন তো সবাই তার দিকে তাকায়। সে তখন তার ডায়মন্ডের নেকলেস হাত দিয়ে বলতে থাকে সবাই আমার দিকে কেন তাকিয়ে আছো? আমি এই মহলের রানী, আমার কি এতটুকু শখ থাকতে পারবে না? আর তাছাড়া এটা একটা প্রথাও। তো এরকম অনেক উল্টোপাল্টা জিনিস দেখে তো আভিরাজ অর্থাৎ ফিজির মেজাজই গরম হয়ে যায়। এরপর বলতে থাকে যে না, আমাদের এই মহলে কর্মচারী কমাতে হবে, নাহলে কোনোভাবেই হবে না, খরচ দিনকে দিন আরো বাড়তে থাকবে। এই বলে সে চলে যেতে নিলে ডিগি তাকে বলে ঠিক আছে, তাহলে আমাদের গাড়িগুলোও চালানো বন্ধ করে দাও, ওগুলো আমরা সেল করে দিই। এই কথা শুনে ফিজি বলতে থাকে তাহলে আমি এয়ারপোর্টে কিভাবে যাবো? কাল আমার ফ্রেন্ডরা আসবে। তখনই আমরা দেখতে পাই এর পরদিন ফিজির ফ্রেন্ডরা আসলে তাদেরকে এয়ারপোর্ট থেকে ঘোড়ার গাড়িতে করে রাজমহলে নিয়ে আসে। এরপর দেখা যায় রাজবাড়ির সব গাড়িগুলো বেঁচে দেওয়া হচ্ছিল। ঠিক তখনই সোফিয়া ফিজির কাছে আসে আর তাকে বলতে থাকে আমাদের তো জিনিসটা নিয়ে কথা বলতে হবে। কিন্তু ফিজি বলে আমি তো আজকে বুঝি আমার ফ্রেন্ডরা এসেছে। তখন সোফিয়া বলে আমরা তো তোমাদেরকে টাকা দিচ্ছি, এখানে অনেক টাকা দিতে হবে, এতে তোমাদেরই লাভ। এইসব বলতে থাকলে তো ফিজি বেশ ভাব নিতে থাকে যে তাদের টাকা পয়সার কোনো দরকার নেই। কিন্তু সেই সময় একটা লোক এসে বলতে থাকে স্যার ওই গাড়িটাও বেচে দিন,
আরো বেশি টাকা পাওয়া যাবে। তখনই তো বেচারা ফিজির সব ভাব বের হয়ে যায়, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় রানীর পছন্দের পেইন্টিংস গুলো সব বিক্রি করে দেওয়া হচ্ছিল। তাদের এই মহলের অবস্থা এতটাই খারাপ ছিল, কিন্তু এই নিয়ে তো রানী সাহেবার মনটা বেশ খারাপ ছিল, কারণ এই সব পেইন্টিংস সে খুব শখ করে কিনেছিল। যাক, তো এখান থেকে দৃশ্য চলে যায় এই মহলের খাস কর্মচারী গিরিধারের কাছে। দেখা যায় সে অন্য 2 কর্মচারীকে বিদায় জানাচ্ছে, কারণ এই মহলে এখন এত কর্মচারীও রাখা সম্ভব নয়। তখন এই ব্যাপারটা সোফিয়াও দেখে ফেলে, তাই সে গিরিধারের কাছে এসে বলে যে বুঝতে পারছি আপনাদের কেমন লাগছে। দেখুন, মহলের এই অবস্থা কিন্তু আমরা সবাই মিলেই ঠিক করতে পারি, তাই আপনার আমাকে একটু সাহায্য করতে হবে। সেই জন্য সবার প্রথমে আমাকে এই মহলের সদস্যদেরকে কাছ থেকে জানতে হবে। আপনি কি আমাকে সাহায্য করবেন? গিরিধারও তখন রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় যে ফিজি যখন তার ফ্রেন্ডদের নিয়ে সময় কাটাচ্ছিল, তখনই সেখানে সোফিয়া তার টিমকে নিয়ে চলে আসে। এটা দেখে তো ফিজির একটু রাগই হয়। সে গিরিধারকে জিজ্ঞেস করলে গিরিধার বলে তারাও এখানকার গেস্ট, তারা এখানে আসতেই পারে, এটা প্রথা স্যার। ফিজি তখন আর কিচ্ছু বলতে পারে না। তো এরপরই দেখা যায় যে সেখানে তো আর একজন মহিলা চলে আসে, যার সাথে সোফিয়া সেই আমার ছেলেগুলোকে দেখা হয়েছিল। সে আবার সোফিয়ারই কম্পিটিটর, তাই এই নিয়ে তো তারা বেশ টেনশনে পড়ে যায়। যাক, এরপরে দৃশ্য চলে আসে ডিনার টেবিলে, আর এখানেই সোফিয়ারা জানতে পারে যে তাদের কম্পিটিটর ওই সামিরাকে এখানে ডেকে এনেছে অভিরাজ নিজে। আর সামিরাও তাদের মতোই এই ধরনের প্যালেসগুলো নিয়েই কাজ করতে চায়। আর যেহেতু এখনো তাদের ডিল ফাইনাল হয়নি, তাই তো সোফিয়ারা বেশ টেনশনে পড়ে যায়। সোফিয়া তখন রানীকে ইমপ্রেস করার জন্য তার পছন্দের একটা পেইন্টিং তাকে গিফট করে। সে আসলে এগুলো আরো বেশি করে করছিল যাতে তারা এই ডিলটা পেয়ে যায়। যাক, তো এখানে কথা বলতে বলতেই তারা সবাই জানতে পারে যে গত মাসেই এই সোফিয়া আর অভিরাজ দুজনেই শ্রীলঙ্কায় ছিল। এই কথা উঠলেই তো তারা দুজনেই বেশ অকওয়ার্ড ফিল করতে থাকে, তাই অভিরাজ কথা ঘুরিয়ে ফেলে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অভিরাজকে অনেক সময় আমি ফিজি বলছি, কারণ তার পরিবারের লোকজন তাকে ফিজি বলেই ডাকে, এটা তার ডাক নাম। তো ফিজি অর্থাৎ অভিরাজ বলতে থাকে যে এখানে তো সামিরা এবং সোফিয়া দুজন আছে, তারা দুজনই বেশ ভালো কাজ করে, তাহলে কেন না কাল তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক, যে আমাদেরকে বেশি ইমপ্রেস করতে পারবে তাকে এই মহলের ডিল দিয়ে দেওয়া হবে। এই কথা শুনে তো সোফিয়ার মোটেও ভালো লাগে না, কিন্তু সামিরা তো বেশ কনফিডেন্ট ছিল। আর এই জিনিসটা ডিগিরও ভালো লাগে না, কারণ ডিগি সোফিয়াদেরকে ডেকে এনেছিল। তো ডিনার শেষে সোফিয়া ডিগির সাথে আলাদাভাবে কথা বলে আর তাকে বলতে থাকে এগুলো কি হচ্ছে, তুমি তো বলেছিলে যে ডিল একেবারে ডান, শুধু একটু কথাবার্তা আর ফর্মালিটিস পূরণ করলেই হয়ে যাবে, এখন আবার এটা কাকে নিয়ে আসলে তোমরা? ডিগি তখন বলে দেখো, আমি তো কিছু করিনি, এগুলো সব অভিরাজের কাজ, ওর মাথায় একটু গন্ডগোল আছে, বাদ দাও তো। তখন সোফিয়া বলতে থাকে যে দেখো ডিগি, আমাদের কাছে বেশি সময় নেই, আর আমি আমার বোর্ড মেম্বারদেরকেও আর অপেক্ষা করাতে পারবো না, তাই দয়া করে কিছু একটা করো যাতে আমরাই এই ডিলটা পাই। ডিগিও তো এবার তার মতো করে চেষ্টা করতে থাকে, তার ভাই বোনদেরকে এটা ওটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে। সে তাদেরকে এমন একটা ঘরে নিয়ে যায় যেখানে অনেক বছর ধরে বাদুড়ের বসবাস, এখানে এসে তো তারা থাকতেই পারছিল না, এত বাজে গন্ধ। তখন ডিগি বলে এই বাদুড়ের পুপ বিক্রি করেই আমরা টাকা ইনকাম করছি, বুঝছো কি বাজে অবস্থা হয়েছে আমাদের। তো তখনই অভিরাজ বলতে থাকে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এখন বলো তো কি বলতে চাচ্ছ। তখন ডিগি বলে যে দেখো, এখান থেকে বের হতে হলে ওই সোফিয়াই আমাদের বাঁচাতে পারবে, এই সামিরা টামিরাকে এখান থেকে বের করো তো। কিন্তু অভিরাজ তো এতে রাজি হয় না। পরে তারা 3 ভাই বোন এই ডিসিশনই ফাইনাল করে যে কাল সামিরা এবং সোফিয়া দুজনেরই কম্পিটিশন হবে, যে তাদেরকে বেশি ইমপ্রেস করতে পারবে তাদের সাথে ডিল ফাইনাল হবে। তো এরপরে দৃশ্যে দেখা যায় যে অভিরাজ তার বিদেশি গার্লফ্রেন্ডের সাথে একটু টাইম পাস করছিল, কিন্তু তখনই লাইট চলে যায় আর সেখানেই গিরিধার চলে আসে আর অভিরাজকে জানায় যে রানী সাহেবা তাকে ডাকছে। অভিরাজ তখন তার গার্লফ্রেন্ডকে বিদায় জানিয়ে তার মার কাছে চলে আসে, সেখানে আবার ঠিকই বিদ্যুৎ ছিল। তো তখন তার মা তাকে বলতে থাকে যে তুমি এরকম একটা মেয়ের সাথে একই রুমে থাকতে পারো না। তখন আরেকজন বলে সে যদি তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করে নাও। কিন্তু অভিরাজ জানায় ও আমার গার্লফ্রেন্ড না, এটা একটা সিচুয়েশনশিপ, যেখানে সবকিছুই থাকবে কিন্তু সম্পর্কে কোনো বাধা ধরার নিয়ম থাকবে না। রানী সাহেবা তো এসবের কিছুই বুঝতে পারে না। আসলে এইসব আজকালকার ছেলে মেয়ের চিন্তাধারা, যা রানী সাহেবারা বুঝতেই পারে না। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখা যায় সোফিয়া তার অতীতের কিছু কথা মনে করে বেশ আপসেট হতে থাকে, যেই কাহিনী হয়তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। যাক, তো এরপরই দেখা যায় সোফিয়া এবং সামিরার প্রেজেন্টেশন দেওয়া শুরু হয়ে যায়। তারা তাদের কথাগুলো সবার সামনে রাখতে থাকে, কিন্তু এই প্রজেক্টে সামিরা তাদেরকে বলে যে তারা এই প্যালেস নিয়ে কিছু করতে চাইলে তাদেরকে যে প্যালেস ছাড়তে হবে। স্বাভাবিকভাবেই এতে কেউই রাজি হয় না। আর অন্যদিকে সোফিয়া বলে
সোফিয়া বেরিয়ে হয়ে যায়। সোফিয়া তো এতে বেশ খুশি ছিল। তো এই খুশিতেই দেখা যায় আজকের মহলে বেশ সুন্দর করে বিয়ের আয়োজন করা। আর এখানেই আমরা জানতে পারি যে সোফিয়ার বিজনেস পার্টনার কোনাল একসময় তার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু অতিরিক্ত কাজের প্রেশার তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করে। তাই এখন কোনাল তাকে পছন্দ করলেও সোফিয়া আর এসব নিয়ে অত একটা চিন্তা করে না। সে এখন কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। যাক, এখানে আমরা জানতে পারি যে আভিরাজ কাল চলে যাচ্ছে, তার একটা এখানে সোফিয়ার টিমমেটরা বলতে থাকে, চলো আমরাও সেখানে যাই, তারা তো এখন থেকে আমাদের বিজনেস পার্টনার, তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো করা উচিত। সোফিয়া এতে রাজি হয়ে যায়। এরপরে আমাদেরকে ডিজিকে দেখতে হবে। সে তো রান্নাঘরে ছিল, রান্না করার তার একটা সিক্রেট আছে। তো সেই সময় তারপর জিমি চলে আসে। সে এসেই তাকে বলতে থাকে, কালকে দিদি চলে যাচ্ছে, চলো ওর ফেয়ারওয়েল পার্টিতে যাই। এরপর দুই ভাই বোনও সেখানে চলে আসে। সবাই তো এই পার্টিতে বেশ এনজয় করছিল। আর এখানেই দেখা যায় আভিরাজ আর সোফিয়া একে অপরের প্রতি কিছু একটা ফিল করে। দূর থেকে তারা একে অপরকে দেখতে থাকে। তখনই আভিরাজ সোফিয়ার কাছে আসে। টুকটাক কথা বলতে বলতেই হঠাৎ একটা গান বেজে ওঠে। সোফিয়া তো এই গান শুনেই বেশ এক্সাইটেড হয়ে যায় আর আভিরাজকে বলতে থাকে যে এই গানটা আমার মা বাবার অনেক ফেভারিট ছিল। এই বলেই সে ডান্স করতে থাকে। আভিরাজও তখন তার সাথে ডান্স করতে শুরু করে। দুজন মিলে এই মোমেন্ট গুলো বেশ এনজয় করতে থাকে। তো এরপর সোফিয়া তাকে বলতে থাকে, আসলে সেদিন আমরা দুজনকে বুঝতে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলাম, সেদিনের জন্য সরি। তো আবারও তাদের দুজনের মধ্যে সব ঝামেলার মিটমাট হয়ে যায়। কিন্তু তখন অভিরাজ সোফিয়াকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে সে তখন কেন বলল যে এই গানটা তার মা বাবার প্রিয় গান ছিল। এই কথা জিজ্ঞেস করতেই সোফিয়া কেমন যেন হয়ে যায়। সে ওই শোরগোলের থেকে একটু দূরে সরে আসে। আভিরাজ এটা খেয়াল করে, তাই সেও তার কাছে আসে। তো এখানে এসে সে কিছু বলতে যাবে তার আগেই সোফিয়া তার নিউ ইয়র্ক যাওয়া নিয়ে একটা দুইটা কথা বলতে থাকে। আর এই এক কথা দু কথাতেই তাদের মধ্যে আবারও তর্ক বিতর্ক হয়ে যায়। সেই সময় আবার ডিগি এসে আভিরাজকে স্টেজে নিয়ে চলে আসে আর বলতে থাকে, কাল তো তুই চলে যাবি, আজকে একটা ফেয়ারওয়েল স্পিচ হয়ে যায়। তখনই অভিরাজ সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকে যে আমি আর নিউ ইয়র্ক ফিরে যাচ্ছি না, আমি এখানেই থাকবো, সবার ফেভারিট আর আমি আমার সব দায়িত্ব পালন করবো। এরপরে পার্টি শেষে সোফিয়া সেখান থেকে চলে যেতে বলে আভিরাজ তার পেছন পেছন যায় আর তাকে দেখে বলে যে সোফিয়া, তুমি কি একবারও জিজ্ঞেস করবে না যে আমি নিউ ইয়র্ক যাওয়া কেন ক্যান্সেল করলাম? এর উত্তরে সোফিয়া বলে, কারণ তুমি আমাকে এখান থেকে ভাগাতে চাও, রাইট? আভিরাজ তখন আর কিচ্ছু না বলে তার কাছে চলে আসে। সোফিয়াও তো তখন তার সামনে একেবারে গলে যেতে থাকে, কিন্তু একটু পরই সে নিজেকে সামলে নেয় আর সেখান থেকে দৌড়ে চলে আসে তার রুমে। তখনই দেখা যায় কুনাল সেখানে আসে। সেও এসে সোফিয়ার অনেক কাছাকাছি চলে যায়, কিন্তু একটু পরই দেখা যায় হুট করেই সোফিয়ার ঘুম ভাঙে আর আমরা বুঝতে পারি এটা সোফিয়ার স্বপ্ন ছিল। সে হয়তো এখন এই কুনাল আর আভিরাজ দুজনের মধ্যে কনফিউজড। যাক, সকালে ঘুম থেকে উঠেই তো সোফিয়ার মাথাটা খারাপ হয়ে যায়, কারণ মহলের সুয়ারেজ পাইপ লিক করে গেছে। এটা নিয়ে তো সে অনেক বেশি টেনশনে পড়ে যায় যে এখন সে কি করবে, কারণ অলরেডি মহলের মেরামতের কাজ চলছে। এসব করতে করতে যদি সময় মতো তার রয়্যাল বিএনবি লঞ্চ করা না যায় তাহলে তো ঝামেলায় পড়ে যাবে তারা। তাই সে দ্রুত সবকিছু ঠিক করার জন্য বলে। এরপরে এই দৃশ্য চলে যায় ডিগির কাছে। দেখা যায় মহলের মধ্যে একটা ফটোশুটের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই ডিগি এসে বসে। কিন্তু তখনই এক কর্মচারী তাকে বলে, হুকুম, এই ফটোশুটের ব্যবস্থা মহারাজা আভিরাজের জন্য করা হয়েছে, সে থাকতে আপনি এখানে বসতে পারবেন না। এই কথা শুনে তো ডিগির মেজাজটাই গরম হয়ে যায়। সেই সময় আমরা দেখতে পাই আভিরাজ তো একটা পোলো গ্রাউন্ড উদ্বোধনে ব্যস্ত। সে সেখানে সব দর্শকদের উদ্দেশ্যে বেশ ভালো কিছু ভাষণও দেয়। সবাই তো তার ভাষণ শুনে বেশ ইমপ্রেসড, কিন্তু এই ভাষণ শেষেই সে তার মাকে এটা ওটা কথা শোনাতে থাকে যে আমরা তো ভাব নিচ্ছি, কিন্তু আসলে তো আমরা কাঙাল। তারা নিজেদের মধ্যে এমন ভাবে কথা বলছিল যাতে বাইরের কেউ বুঝতেই না পারে। তখন আভিরাজ তাদের আর একজন কর্মচারীকে জিজ্ঞেস করে, আমার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের রেন্ট দেওয়া হয়েছে? সেই কর্মচারী জানায় যে না, সেখানকার ভাড়া তো অনেক বেশি, কিন্তু সোফিয়া ম্যাডামদের ওই প্রজেক্টের জন্য তার আমাদের অনেক বড় অঙ্কের একটা চেক দিবে, সেটা দিলেই আর কোনো চিন্তা থাকবে না। আর একটা কথা, আপনার তো আজকে ফটোশুট আছে, আমি তো বলতেই ভুলে গেছি। এই কথা শুনে তো আভিরাজের খুবই মেজাজ গরম হয়। সে বলতে থাকে, আমি কি কোনো সময় পাবো না? সারাদিন এইসব করে যাব? আমার নিজেরও তো একটু সময়ের দরকার আছে, আর আমি তো খেলাও দেখতে চাই, সেটাও দেখতে পাচ্ছি না। তখন তার মা বলে, খেলার হাইলাইটস দেখে নিও। আভিরাজ তার মাকে বলতে থাকে, ডিগিও তো ফটোশুটটা করে নিতে পারে, ও তো একটু একটু হ্যান্ডসাম আছে, তাই না? তখন তার মা বলে, হ্যাঁ, কিন্তু সে তো মহারাজ না, তুমি মহারাজ, তাই তোমাকে এইসব করতে হবে। আভিরাজ বলে, ঠিক আছে, কিন্তু তোমারও একটা কাজ আছে। তো সেটা কি কাজ তা তো আমরা একটু পরেই জানতে পারবো।
এরপরে দৃশ্য চলে যায় সরাসরি মহলে, আর সেখানেই দেখা যায় একসময়কার সুপারস্টার এই মহলে প্রবেশ করে। আসলে সে এখানে একটা সিনেমা বানাতে চায়, তাই আভিরাজের সাথে যোগাযোগ করাতে সে তার মাকে এই দায়িত্বটা দেয় যে সে যেন এই সুপারস্টারকে বেশ ভালোভাবে ওয়েলকাম জানায়। দেখা যায় রানী সাহেবা পদ্মজাও বেশ সুন্দর করেই তাকে ওয়েলকাম করে, কারণ এখানে সিনেমা হলে তো তাদেরও কিছু ইনকাম হবে। এরপরে দৃশ্য চলে যায় দিঘির কাছে। সে কোনো একটা রেস্টুরেন্ট থেকে বেশ কিছু খাবার অর্ডার করে, আর সেগুলো স্মেল করে দেখতে থাকে। তার কাছে তো বেশ ভালো লাগে। তখনই সে সেখানে একটা কুকিং শোর কার্ড দেখতে পায়, তাই সে এটা তার কাছে লুকিয়ে রেখে দেয়। আর তার তো মোবাইলে সারাক্ষণই মাস্টার শেফের ভিডিও চলতে থাকে। বেচারার রান্নার প্রতি এত আগ্রহ, কিন্তু রয়্যাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করায় সে তার এই প্রতিভাকে সবার সামনে নিয়ে আসতে পারছে না। এখান থেকে দৃশ্য চলে যায় সেই ফটোশুটের ওখানে, যেখানে মহারাজ আভিরাজের সাথে সোফিয়াদের টিমের ফটোশুট হবে। তো তখন সোফিয়ার এক পাশে আভিরাজ আর এক পাশে কোনাল। সে তো অনেক বেশি অস্বস্তি ফিল করতে থাকে, কারণ সে তো এই দুজনের মধ্যেই কনফিউজ। যাক, তো এরপরই কোনো মতে তাদের ফটোশুট শেষ হয়। দৃশ্য চলে যায় রানী সাহেবার কাছে। দেখা যায় সেই সিনিয়র সুপারস্টার অর্থাৎ রানী উৎসব তাকে একটা ছোট্ট চিঠি আর কিছু গিফট পাঠায়, যেখানে সে লেখে যে প্রথম চা খেয়ে এত বেশি এনজয় করলাম, আপনার সাথে দ্বিতীয়বারও আমি দেখা করতে চাই। এই সব কিছু শুনে তো দেখা যায় রানী সাহেবার বেশ ভালো লাগে, কিন্তু এই চিঠিটা পড়ছিল জিনি। সে বলতে থাকে যে এটা কেমন চিঠি, আর সে তোমার সাথে দেখা করে কি করতে চায়। তখনই পদ্মজা বলে জিনি মায়ের সাথে ভাগ্য করে কথা বলে। জিনি তখন বলে আরে এই লোক একজন রানীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো জানো। তখনই রানী সাহেবার বান্ধবী বলে আরে রানীর সামনে তো কত রাজা মহারাজার আঙ্গিক চলে যায়, সেখানে তো তিনি বক্স অফিস সম্রাট, সে কিভাবে নিজেকে সামলাবে। এটা শুনেই তো জিনি আর রানী সাহেবা দুজনেই হাসতে থাকে। এরপরে দৃশ্য চলে যায় সোফিয়াদের কাছে। তারা সবকিছু বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। তখন তারা কেন্দ্র থেকে দেখতে থাকে এখানে তো এমনিতেই সব দেয়াল ড্যাম হয়ে আছে, তার উপর পানির পাইপ, সুয়ারেজ পাইপও ফেটে ফেটে যাচ্ছে। এই সব কিছু মেরামত করতে অনেক খরচা হয়ে যাবে। সোফিয়া তখন কোনালকে বলে কোনাল তুমি একটু দেখো না, আভিরাজের সাথে একটু কথা বলো, সে তো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, সারাক্ষণই ব্যস্ততা দেখাতে থাকে। আর আজকে ফটোশুটে কি করলো, আমার এই শার্ট পছন্দ হচ্ছে না, আর একটা শার্ট পরবো, কি ঢং। কোনাল তখন বলে সে একজন মহারাজা, এতটুকু তো সে করতেই পারে, তুমি কেন তার কথাতে এত বিরক্ত হও, এত চিড়চিড় করো। সোফিয়া বলে আমি চিড়চিড় করি কোথায়। যাক, দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় কোনাল আর আভিরাজ দুজনেই ব্যাডমিন্টন খেলতে থাকে, আর নিজেদের কাজ নিয়েও টুকটাক কথা বলতে থাকে। আর কথায় কথায় আভিরাজ জানতে পারে যে সোফিয়ার সাথে কোনালের আগে রিলেশন ছিল, তবে এখন নেই। যাক, এরপরই দৃশ্য চলে যায় মহারাজার মহলের সামনে। যিনি আজ এই পুরো মহলটা সোফিয়াদেরকে ঘুরে ঘুরে দেখাবে। আসলে এতদিন পুরো প্যালেসের সবকিছু মেরামত করা হলেও আভিরাজ মহারাজার এই কক্ষে আসার পারমিশন কাউকে দেয়নি। তবে আজ হঠাৎই সে সোফিয়াদেরকে এই কক্ষ দেখার পারমিশন দিয়ে দেয়। তারা তো এসে সবকিছু বেশ মুগ্ধ হয়ে দেখতে থাকে। তখনই কোনাল সোফিয়াকে জানায় যে আজ আভিরাজ তাদের দুজনের কথা জিজ্ঞেস করছিল। সেটা ভাবছিল তারা দুজন ডেট করছে, তাই কোনাল তাকে সব সত্যি বলে দিয়েছে। এটা শুনে সোফিয়া জিজ্ঞেস করে আভিরাজ কেন হঠাৎ তাদের ব্যাপারে জিজ্ঞেস করলো। কোনাল বলে কি জানি, আসলে আভিরাজের তো সোফিয়ার প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু সে সেটা দেখাতে চায় না। যাক, এরপর যিনি সোফিয়াকে বলতে থাকে যে দেখো আমি জানি তুমি এই জায়গাটা কিন্তু প্লিজ বাবার এই কক্ষটা খুব বেশি একটা পরিবর্তন করো না। তখন সোফিয়া তাকে বলে আমি তোমাকে প্রমিস করছি আমরা যা করবো অনেক ভালোবাসা নিয়েই করবো, তুমি কোনো চিন্তা করো না। কথা শুনেই তো যিনি বেশ খুশি হয়ে যায়। কিন্তু এরপরে সে যখন আরেকটু ঘুরে সবাইকে সবকিছু দেখাতে যায়, তখনই দেখা যায় এক সাইডে বেশ কিছু দেয়াল ধসে পড়ে যায়। সবাই তো সাথে সাথে গিয়ে জিনিকে উঠায়। আর এসব দেখে সোফিয়া বলতে থাকে যে এবার তো বাজেট আরো বাড়াতে হবে, সবকিছু নতুন করে স্টার্ট করতে হবে, কারণ মহলের অবস্থা খুবই খারাপ। এসব সে নিতে পারছিল না মাথায়, তাই সে একটু জগিং এ বের হয়। তখনই সে একটা ঘোড়া দেখতে পায়, যেখানে ঘোড়ার দেখভাল করার জন্য একজন কর্মচারীও ছিল। সোফিয়া তখন তার সাথে কথা বলতে থাকে, আর সেখান থেকেই সে জানতে পারে যে আভিরাজের ঘোড়ার অনেক শখ। তখন সে ওই কর্মচারীকে জিজ্ঞেস করতে থাকে শখ তো বুঝলাম, কিন্তু সে কি আপনার কাজে হেল্প করে? তখন সেই কর্মচারী বলে হ্যাঁ অবশ্যই করে, নিজেই চলুন দেখবেন। এরপরই সোফিয়া এসে দেখে যে ঘোড়াশালায় আভিরাজ একা একা কাজ করছে। একটা ঘোড়ার বাচ্চা হতে চলেছে, তাই সে তার অনেক দেখভাল করতে থাকে। সোফিয়াও তখন তাকে হেল্প করে। ঘোড়ার প্রতি আভিরাজের এত যত্ন দেখে সোফিয়া তো বেশ ইমপ্রেসড হয়ে যায়। আর এরপরই তারা দুজন এখানে বেশ ভালো কিছু সময় কাটায়।
বাইরে বৃষ্টি হওয়াতে সোফিয়া একটু ভিজে গিয়েছিল, তাই তাকে কাঁপতে দেখে আভিরাজ তার জ্যাকেটটাই তাকে খুলে পরিয়ে দেয়। তার বেশ যত্ন নেয়। এরপর তাকে ঘোড়ায় করে মহলের সামনে এনে নামিয়ে দেয়। এই সবকিছু সোফিয়ারও খুব ভালো লাগে। কিন্তু তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে দ্রুত তার টিমের কাছে যায় আর তাদেরকে বলতে থাকে, আমরা একটা কাজ করতে পারি। যেহেতু আমাদের বিএনবি লঞ্চ হওয়ার আর অল্প কয়টা দিনই বাকি আছে, এর মধ্যে আমাদের সব রুম মেরামত করতে তো অনেকটা সময় লেগে যাবে। তাহলে কেন না আমরা তার আগেই সব গেস্টদেরকে রয়্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি। তাই কেন না মহারাজার সাথে একটা পোলো খেলার উৎসব আয়োজন করা যাক। তার এই আইডিয়া তার টিমমেটদের বেশ পছন্দ হয়, কিন্তু আভিরাজ তো এটা মানতেই চায় না। তখন রানী পদ্মজা তাকে বুঝাতে থাকে আর বলতে থাকে, কেন তুমি এতটুক করতে পারছো না? এটা তো একটা দায়িত্বর মধ্যে পড়ে, তাই না? আমাদের এই মহলকে বাঁচাতে হলে এই ছোটখাটো ব্যাপারগুলো তো স্যাক্রিফাইস করতেই হবে। আসলে আভিরাজ তো পোলো খেলতে চাচ্ছিল না, কারণ এই পোলোর সাথে তার বাবার স্মৃতি জড়িয়ে আছে আর এই ব্যাপারটা তার মাও বুঝতে পারে। তাই সে তার কাছে এসে এই সবকিছু বোঝাতে থাকে। জিনিও তাকে বোঝায়। তখনই দেখা যায় সে কোনো এক কারণে পোলো খেলতে রাজি হয়ে যায়। ওদিকে সোফিয়ারা ঠিক করে যে কিছু সংখ্যক লাকি উইনাররাই মহারাজার সাথে পোলো খেলার সুযোগ পাবে, তাই সেই ব্যবস্থাই তারা করতে থাকে। এরপরই দেখা যায় তারা অনলাইনে এই ব্যাপারটা ছড়িয়ে দিলে পোলো গ্রাউন্ডে তো অনেক মানুষের সমাবেশ হয়। সবাই আসে মহারাজার পোলো খেলা দেখতে, আর এখানেই সেই লাকি ড্র উইনাররাও ছিল। এই সব কিছু দেখে তো সোফিয়ারা অনেক বেশি খুশি হয়ে যায়। এর মধ্যেই আবার দেখা যায় সে মিস্টার শ্রফ এসে রানী সাহেবার সাথে দেখা করে, তাকে সম্মান জানায়। রানী সাহেবাও এতে বেশ খুশি হয়ে যায়। তো এরপর তো সবাই ওয়েট করতে থাকে কখন মহারাজা এই প্লে গ্রাউন্ডে আসবে। কিন্তু যখনই আভিরাজ এখানে এসে হাজির হয়, তখন তো সবাই হাততালি দেওয়ার বদলে একেবারে অবাক হয়ে বসে থাকে, কারণ সে তো একেবারে খালি গায়ে মদ খেতে খেতে প্লে গ্রাউন্ডে ঢুকেছিল। সে আসলে ইচ্ছে করে এসব করছিল, যাতে করে তাকে দিয়ে আর কোনো কিছু করানো না হয়। সোফিয়ার তো এসব দেখে খুবই মেজাজ খারাপ হয়। যাক তো কি আর করার। এরপরই পোলো খেলা শুরু হয়ে যায়। সবাই পোলো খেলা শুরু করে দিলেও আভিরাজ তো এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। সে তো একসময় ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু আজ তার এই অবস্থা দেখে তো সোফিয়ারা একেবারেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আভিরাজ তো পুরো খেলার মধ্যে উল্টো পাল্টা কর্মকাণ্ড করতে থাকে। কেউই তো বুঝতে পারে না তার হঠাৎ কি হয়। এদিকে সোফিয়া তো টেনশনে পড়ে যায়, কারণ তার কাস্টমারগুলো এখানে বোর হয়ে যাচ্ছে। তাই তারা সবাই এখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সোফিয়া বুদ্ধি করে চলে যায় দেখে যায়, অর্থাৎ দিঘির কাছে, যে মহলের ভেতরে বসে বসে লুডো খেলছে। সোফিয়ার সাথে সাথে গিয়ে তাকে বলে, প্লিজ আপনি কি পারবেন পোলো খেলতে? কারণ এটা তোমার সম্মানের ব্যাপার। দিঘিও তো এই কথা শুনে তার সাথে চলে আসে প্লেগ্রাউন্ডে। তাকে দেখে তো সবাই দর্শকরা আবারও খেলতে থাকে। আর দিঘি যখন বেশ সুন্দর করে খেলতে থাকে, তখন তো আভিরাজও তার ফর্মে চলে আসে। সে এবার বেশ জোশের সাথে খেলায় নেয়। এবার তো দুই ভাই মিলে একসাথে পুরো খেলাটাই চালিয়ে নেয়, আর তারা এই খেলায় জিতেও যায়। এবার তো দর্শকরা খুব খুশি হয়ে যায়, কারণ সবাই তো মহারাজার নামে প্রেজ করতে থাকে। তো খেলা শেষে আভিরাজ চলে আসে সোফিয়ার কাছে, আর আবারও তার সাথে খুনসুটি করে কথা বলতে থাকে, আর সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা তখন পুরানো খেয়াল করে। এরপরে দৃশ্য চলে যায় একটা টিকিট কম্পিটিশনের মাঠের সামনে, আর সেখানে আমরা দেখতে পাই যে সে একটা ছদ্মবেশ ধারণ করে এখানে অভিষেক করতে এসেছে। এরপরে দেখা যায় দিঘি চলে যায় তার বাবার গ্রামে। কত বছর পর সেখানে এসেছে। সেখানে এসেই সে তার বাবার স্মৃতিচারণ করতে থাকে। তার বাবার সাথে কোনো একটা কারণে মনোমালিন্য হওয়াতেই সে তার পোলো খেলা ছেড়ে দিয়েছিল, কিন্তু তার বাবা তাকে বলেছিল সে যেন রাগ করে তার খেলাটা না ছাড়ে। সেসবে আজ সে মনে করতে থাকে। তখনই তার কাছে ফোন আসে, আর তাকে জানানো হয় রয়্যাল বিএনবি থেকে চেক চলে এসেছে। তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের ভাড়াও দেওয়া হয়ে গেছে। এখান থেকে দৃশ্য চলে যায় রানী সাহেবার কাছে। সে মিস্টার শ্রফের সাথেই সময় কাটাচ্ছিল। বোঝাই যায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে আবার দেখা যায় যে জিনির সাথে সোফিয়াদের আর এক টিমমেটের বেশ সখ্যতা বাড়তে থাকে। যাক তো এর পরদিন দেখা যায় আভিরাজ তার কিছু ফ্রেন্ডদের নিয়ে কার রেসিং করতে থাকে। আর এরপর সে যখন মহলে ঢুকতে যায়, তখন দেখা যায় রয়্যাল বিএনবির মেরামত কাজ চলছে, তাই সে এদিক দিয়ে ঢুকতে পারে না। এসব দেখে তো তার মেজাজটাই গরম হয়ে যায়। ওদিকে সোফিয়া তো তার অ্যাসিস্ট্যান্টের সাথে কাজে ব্যস্ত ছিল। তারা সেখানে একটা প্রোগ্রামের আয়োজন করছিল। এসব নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এরপরই দৃশ্য চলে যায় আভিরাজের কাছে। সে যখন জানতে পারে যে তাদের এখানে বল নাইটের আয়োজন করা হচ্ছে, তখন তো সে খুবই রেগে যায়। তাই সে রানীর সাথে কথা বলতে চায়। ওদিকে রানীকে দেখা যায় সে তো মিস্টার শ্রফের সাথে টাইম স্পেন্ড করছে। এর মধ্যেই তার ডাক চলে আসে, তাই সে তাড়াহুড়ো করে তার রুম থেকে বের হয়ে যায়। আসলে ফিজি তার সাথে কথা বলতে এসেছিল। আসলে কাল বল পার্টিতে অনেক রাজ্যের থেকেই মানুষ আসবে,
কিন্তু ধন্দিজরা কেন আসছে সেটা নিয়ে আভিরাজের প্রবলেম ছিল। কারণ সেখানে আয়েশা যাকে আভিরাজের মোটেই পছন্দ না। এখন তার মা বলে সমস্যা কি, সে সুন্দর আছে, সুশীল আছে। যাই হোক, আভিরাজ সেই বল পার্টিতে কোনোভাবে আসতে চায় না। তখন তার মা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে এই বল পার্টিতে তোমার অ্যাটেন্ড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এই রয়্যাল বিয়েন্ডি না চলে তাহলে তো আমাদেরও সমস্যা। তার মা আভিরাজকে তখন এটাও বোঝায় যে দেখো, সোফিয়ার মতো একজন সাধারণ মেয়ে তোমার সাথে যায় না। তার মা খুব ভালো করেই বুঝতে পারছিল যে তার ছেলে সোফিয়াকে পছন্দ করে, তাই সেই কথা বলে। এই কারণেই সে তাকে কাল বল নাইটে সেই আয়েশার উপর বেশি ফোকাস দিতে বলে। আভিরাজের কথাটা পছন্দ না হলেও সে আর কিচ্ছু বলে না, সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই তো সে মিস্টার শ্রফ ভেতর থেকে রানীকে ডেকে ওঠে। এতেই তো রানী লজ্জা পড়ে যায়। আভিরাজ তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ডিগিকে দেখি আমরা, সে তার বানানো একটা ডিশ নিয়ে চলে আসে তাদের মহলের শেফের কাছে, আর তাকে বলতে থাকে আমার একটা ফ্রেন্ড কুকিং অডিশনে নাম দিয়েছে, আপনি চাইলে তার ডিশটা ট্রাই করে দেখতে পারেন। শেফ তো সেটা টেস্ট করে বেশ ইমপ্রেসড হয়ে যায়, আর আগামী দিনের পার্টিতে এই ডিশই সবাইকে সার্ভ করতে চায়। এই কথা শুনে তো ডিগিও বেশ খুশি হয়। এদিকে আভিরাজ সুইমিং পুলে সাঁতার কাটছিল, সেই সময় সোফিয়া তার কাছে আসে তার সাথে কিছু কথা বলার জন্য। সে বলতে থাকে আমাদের প্রোগ্রামের রয়্যাল গেস্টরা একটু কম আসছে, আপনি যদি সবাইকে ইনভিটেশন পাঠিয়ে দেন তাহলে তাদের সংখ্যা একটু বাড়তে পারে, যেটা আমাদের জন্যই ভালো। তার এই কথা শুনেই তো আভিরাজ বলে ঠিক আছে। আভিরাজ এত সহজে এই কথা মেনে নিবে সেটা তো সোফিয়া বিশ্বাসই করতে পারে না। তো এরপরে আভিরাজ বলে যে কাল ধন্দিজও আসবে তাই না, আমি তাহলে আসবো না। এই কথা শুনে তো সোফিয়া প্যানিক করতে থাকে, বলতে থাকে এটা তুমি কিভাবে করতে পারো, আমরা সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছি, প্লিজ এমনটা করো না। তুমি পোলো ইভেন্টেও ঝামেলা করেছিলে, সেটা আমরা কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি, এবার অন্তত এসব করো না। তখন আভিরাজ বলে ধন্দি পরিবারের আয়েশা ধন্দি আমার এক্স ছিল, তাই এটা আমার জন্য অনেক বেশি এম্বারেসিং। এই কথা শুনেই তো সোফিয়া বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে। তখন আভিরাজ বলে আমার মা চায় আমাদের বিয়েটা হয়ে যাক, কিন্তু আমি এটা চাই না। আর রাজ পরিবার বাদে সাধারণ কোনো কুমারী মেয়েকে খুঁজে পাওয়াটাও অনেক বেশি টাফ হবে, আর এইসব ট্রেডিশনস আমার একদমই পছন্দ না। সোফিয়া তখন বলে ঠিক আছে, তাহলে তোমার জন্য যেটা সহজ হয় তুমি সেটাই করবে। তো এরপর সোফিয়া বলে আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি, তবে প্লিজ আমাকে এই কাজে একটু হেল্প করো, তাহলে তো আমাদের দুজনেরই লাভ তাই না। আভিরাজও যেতে যেতে বলে ঠিক আছে আমি হেল্প করব, কিন্তু কোনো প্রমিস করতে পারছি না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য চলে আসে রাতের বেলা। আভিরাজ তার ছোটবেলার কাহিনী মনে করতে থাকে, যেদিন তার বাবা তাকে বলেছিল যে সে তার মার সাথে সেপারেশনে যেতে চায়। যদিও ব্যাপারটা তাদের মধ্যেই থাকবে, কিন্তু এই ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে বলতে থাকে তোমার যা ইচ্ছা তুমি সবসময় তাই করো। এই বলে সে যখন চলে যেতে থাকে তখন তার বাবা তাকে একটা কথা বলেছিল যে রাজারা সবসময় নিজে যেটা চায় সেটা করে না, মানুষ যেটা চায় সেটাই করে। এই কথাটা নিয়েই আভিরাজ ভাবতে থাকে। দৃশ্য চলে আসে সকালবেলা, সবাই তো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। সোফিয়া তখন কোনোভাবে ম্যানেজ করে আয়েশা ধন্দির সেই প্রোগ্রামে আসা আটকায়, আর এই খবর আভিরাজ পাওয়ার পর তো সে খুশি হয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলাতেই দেখা যায় একে একে সব গেস্টরা আসতে থাকে, সবাই তো বেশ জাঁকজমকপূর্ণ পোশাক পরে এসেছিল। আভিরাজও তখন দূর থেকে সোফিয়াকে দেখতে থাকে, যাক এরপর এখানে সবাই মিলে এনজয় করতে থাকে। ওদিকে ডিগি তো চলে যায় শেফের কাছে, আর তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, সেই ডিশটা কি সার্ভ করা হচ্ছে না। শেফ জানায় না, শেফ আসলে বুঝতে পেরে গিয়েছিল যে ওই ডিশটা ডিগি বানিয়েছিল, তো ডিগির ডিশ সার্ভ করা হচ্ছে না এটা দেখে তার মনটা খারাপ হয়ে যায়। সে শেফকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যা প্রেজ করেছিল। শেফ জানায় সে রাজকুমার, তাকে তো প্রেজ করতেই হয়। তখন ডিগি তাকে জিজ্ঞেস করে আচ্ছা আমি কি শেফ হতে পারবো না। তখন সেই শেফ তাকে জানায় যে না পারবেন না, কারণ আপনার খাবারের মধ্যে অনেক কিছু কমতি আছে। এই সবকিছু শুনে ডিগির মনটাই খারাপ হয়ে যায়। কৃষ্ণ আবারও চলে আসে পার্টিতে। তখন মিস্টার শক তো বারবার রানীকে জিজ্ঞেস করতে থাকে তুমি বম্বে আসবে তো। রানী একটু ইতস্তত বোধ করলেও তাকে বলে যে ঠিক আছে আমি আসবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে এখানে দেখা যায় আভিরাজ সোফিয়ার সাথে ডান্স করতে থাকে। তারা বেশ সুন্দর করে ডান্স করছিল আর অনেক বেশি এনজয় করছিল। তখন আভিরাজ তাকে বলতে থাকে ডান্সের খবরটা নিতে অনেক কিছু এভাবে সেটা প্রেজ করতে থাকে। সেও তখন আভিরাজের প্রশংসা করতে থাকে, কিন্তু সেই সময় সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় সেখানে প্রিন্সেস আয়েশা ধন্দি চলে আসে। এটা দেখেই তো আভিরাজ সাথে সাথে সোফিয়া চলে থাকে। সোফিয়া তখন বলতে থাকে বিশেষ করে আমি তো কল্পনা করেছিলাম যে আয়েশা এখানে
সেখানে। সোফিয়া বলতে থাকে, কুনাল তুমি এটা কি করলে? কুনাল তখন বলে, ওই মেয়েটা তো আবিরাজের এক্স গার্লফ্রেন্ড। সোফিয়া বলে, হ্যাঁ আমি জানতাম, এ কারণে আমি তার আশা আটকেছিলাম। কুনাল বলে, বাহ, আমিও এই কোম্পানির একজন, তুমি আমাকে বলার কোনো প্রয়োজনই মনে করলে না। আর আবিরাজের সাথে কি তোমার আগে দেখা হয়েছিল? আমাকে সত্যি করে বলো। তো সোফিয়া এবার সবকিছু সত্যি সত্যিটাকে বলে দেয়। যদিও তাদের দুজনের ব্রেকআপ হয়েছিল, কিন্তু কুনাল এখনো সোফিয়াকে পছন্দ করত, তাই এই ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। আর এখানে তাদের দুজনের মধ্যে এক কথা দুই কথা নিয়ে অনেক বড় একটা ঝামেলা লেগে যায়, তাই কুনাল রাগ করে সেখান থেকেই চলে যায়। সোফিয়া তো তখন অনেক বেশি ভেঙে পড়ে যে সে এখন কি করবে। এদিকে আবিরাজ যখন একা দাঁড়িয়েছিল তখনই আয়েশা আসে তার কাছে, আর এখানে এসে আয়েশা তাকে কিস করে বসে। আবিরাজ আর কিছুই বলে না, সে আসলে তার ফিলিংস নিয়ে খুবই কনফিউজ। তবে এখন এটাই দেখার পালা যে এর পরবর্তীতে কি হতে চলেছে। সোফিয়া আর আবিরাজের জীবন কোন দিকে মোড় নিবে? তারা কি একে অপরের ফিলিংস বুঝতে পারবে? তাদের প্রজেক্ট দ্য রয়্যাল বিএনবিরই বা কি হবে? এই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে, যা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে চাইলে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।